হ্যালো এভরিওয়ান, আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 11 স্টুডেন্ট যারা আছো, সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা। আজকে যে বিষয়টার একটু কনসেপ্টটা ক্লিয়ার করব ওয়ান শট একটা ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে টর্ক কাকে বলে, দ্বন্দ্ব জিনিসটা কি, টর্কের ভেক্টর রূপ, এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ছোট্ট একটা শর্ট ভিডিও, আশা করি তোমরা যদি দেখো তাহলে টর্ক সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সময় না বাড়িয়ে আসছি আজকের ভিডিও, সেটা হচ্ছে টর্ক কাকে বলে এবং দ্বন্দ্ব বা যুগ্ম বল যেটা বলছে কাপল কি অ্যাকচুয়ালি। টর্ক জানতে গেলে তোমাদেরকে জানতে হবে প্রথম দ্বন্দ্ব কাকে বলে। দেখো এটা কি, এটা হচ্ছে দণ্ড, তাহলে দণ্ড আলাদা, দ্বন্দ্ব আলাদা। দ্বন্দ্ব কাকে বলে সেটাই হচ্ছে আমাদের যুগ্ম বল, যেটা বলছে কাপল। এটা জানার পর আমি আসছি টর্কের দিকে, ঠিক আছে। প্রথম তোমরা না জেনে টুকে নাও প্রথম যে দ্বন্দ্ব জিনিসটা কি। বলছে দুটো ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল হলো দ্বন্দ্ব। কি বলছে দ্বন্দ্বের যে ডেফিনিশন, এটা ভালো আমি একটা লিখে দিয়েছি, এটা তোমরা একবার দেখে নাও। যে দুটো ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী যে বল, সেই বলটা কি বলেছে দ্বন্দ্ব। এবার একটু দেখো বিষয়টা কি। মনে করো এটা একটা রেখা, এটা মনে করো পেনটা কলমটা। এখন আমি এই রেখাটার দুটো পয়েন্ট নিলাম, একটা এ আর একটা বি। এটা মনে করো বি। এই দিক বরাবর আমি একটা বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ বল। এই বরাবর সেম একটা বল প্রয়োগ করলাম, বিপরীতমুখী একটা বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ বল। তাহলে এই যে একটা বস্তুর উপর দুটো বিপরীতমুখী বল প্রয়োগ করেছি, কি বল প্রয়োগ করা হয়েছে। এবার দেখো যে এইটা একটা বস্তু, এ বি হচ্ছে একটা রেখা, মানে মনে করো এই কলমটা এইটার উপর আমি কি করছি, এইভাবে রেখে আমি এইভাবে বল প্রয়োগ করছি। কিভাবে বল প্রয়োগ করছি, এইভাবে, মানে একটা ছিপিকে তুমি খুলছো, তাহলে এইভাবে যদি বল প্রয়োগ করো, দেখো এইভাবে বল প্রয়োগ করছো, কিভাবে এইভাবে বল প্রয়োগ করছো। তাহলে এই বলের এই আঙুলটাতে যে অভিমুখটা, সেটা কোন দিকে, এই দিকে, তাহলে এই দিকে। আচ্ছা এই যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির দিকে যে বলের অভিমুখ, সেটা কোন দিকে, এই দিকে। তাহলে একটা বস্তুর উপর দুটো সমান মানের বল প্রয়োগ করছি এবং বিপরীত অভিমুখে, সেটা কি বলছে দেখো দুটো ভিন্ন রেখা বরাবর। দেখো প্রথম দুটো ভিন্ন রেখা বরাবর কেন বলা হচ্ছে, বলছে এই যে এটা আর এটা দুটো ভিন্ন রেখা বরাবর, কারণ এই রেখাটার সঙ্গে এই রেখার কোনো মিল নাই। একই রেখা বরাবর যদি হতো তাহলে কেমন হতো সেটা একটু দেখো। এটা যদি হতো, মানে এই দিকে একটা বল প্রয়োগ করছে এফ বল, আর এই দিকেও যে বলটা প্রয়োগ করছে সেটা এফ বল। এই যে রেখাটা, এই রেখাটা বলছে একই রেখা বরাবর, তাহলে এইটা বলছে একই রেখা বরাবর। ভিন্ন রেখা বরাবর যখনই বলবো তখন কি হবে, বলছে এই রেখাটা একই সরকায় থাকবে না, ঠিক আছে। তাহলে এইটা ভিন্ন রেখা বলতে গেলে আমি এরকম যদি বল প্রয়োগ করি, তাহলে বলবো ভিন্ন রেখা বরাবর। দেখো এই রেখাটার সঙ্গে এই রেখার কোনো একই সরকায় নেই, তাহলে একই সরকায় না থাকলেই সেই রেখাগুলো ভিন্ন রেখা বরাবর। তাহলে এবার দিকে ডেফিনেশন দিকে আছে, দুটো ভিন্ন রেখা বরাবর, যেটা করা হয়েছে একটা রেখা দুটো ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল দুটো সমান মানের, মানে এই দিকে যে বল প্রয়োগ করছি এই দিকে সেই বল প্রয়োগ করছি, বিপরীতমুখী কি বলছে, সমান মানে মানে এটাও এফ বল এটাও এফ বল। সমান্তরাল মানে কি বলছে, এইটা এবং এটা সমান্তরাল। দেখি বুঝতে পারছো, কারণ সমান্তরাল সরলরেখা কি না, আমরা জানি দুটো সরলরেখাকে যদি উভয় দিকে, এই যে দুটো সরলরেখা এটা বলছে এদিকে যদি উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা হয়, তাহলে যদি এরা কখনো মিলিত না হয় এবং এদের মধ্যবর্তী দূরত্বটা মানে মিডল ডিস্টেন্সটা যদি একই থাকে, তখন সেই রেখাগুলো বলছে সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। সমান্তরাল বুঝতে পারছো, এটা সমান্তরাল এবং বিপরীতমুখী, মানে এটা এইদিকে বলের অভিমুখটা আছে, ওইদিকে বলের অভিমুখটা আছে ওইটা, তাহলে এই বলের অভিমুখ এইদিকে, ওই বলের অভিমুখ ওইদিকে। তাহলে এই যে বলা হচ্ছে এটা কি বলা হচ্ছে দ্বন্দ্ব। তাহলে দুটো ভিন্ন রেখা বরাবর, এই একটা ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল দুটো সমান এও এফ সমান্তরাল মানে কি, এইটা এবং এটা অসীম পর্যন্ত বর্ধিত করলে এরা কখনো মিলিত হবে না, ঠিক আছে। বিপরীতমুখী মানে এর অভিমুখটা এইদিকে, এর অভিমুখটা এইদিকে, যে বল কাজ করে এই বল দুটোকে বলা হচ্ছে যুগ্ম বল, মানে দুটো একসঙ্গে বল কাজ করছে। কার ক্ষেত্রে লাগে, একটা বস্তুকে যদি ঘোরাই তাহলে কি করি আমরা, বোতলে যখন ছিপি খুলি তখন কি করি বলতো, এইভাবে ঘোরাই, তাই তো, এইভাবে ঘোরাই। দেখো এই দিকে বল প্রয়োগ করছি যে মানের, এই দিকে বল প্রয়োগ করছি সেই মানে, তাহলে এই বলের অভিমুখটা কোন দিকে, এই দিকে, এই আঙ্গুলে করে এই দিকে, মানে এর অভিমুখটা এই দিকে। তাহলে একই বস্তুর উপর যদি দুটো সমমানের বল, ঠিক আছে, সমমানের বল সমান্তরাল এবং বিপরীতমুখী ক্রিয়া করে, তখন এই বল দুটোকে বলা হচ্ছে যুগ্ম বল, মানে দুটো একসঙ্গে বল ক্রিয়া করছে একটা বস্তুর উপর, এই জন্য দুটো বল একসঙ্গে ক্রিয়া করছে বলে এই বলকে বলা হচ্ছে যুগ্ম বল। আচ্ছা এবার একটু জিনিস জেনে নাও যে এখানটা একটু দেখো,
দ্বন্দ্বের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই যে দ্বন্দ্ব, এই দেখতে পাচ্ছ, এই যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি, এই দুটো যুগ্ম বলকে একসঙ্গে বলা হচ্ছে দ্বন্দ্ব, ঠিক আছে। এই বলটা এই বলটা, এই দুটো বল একটা বস্তুর উপর যদি একসঙ্গে ক্রিয়া করে, সমান সমান্তরাল বিপরীত মুখে ক্রিয়া করে, তখন এই বল দুটোকে বলা হচ্ছে আমাদের দ্বন্দ্ব, ঠিক আছে। এই দ্বন্দ্বর দূরত্ব, দুটো দ্বন্দ্বের দূরত্ব মানে দ্বন্দ্বের মধ্যবর্তী দূরত্ব মানে কি, বলছি এই বলটা আর এই বলটা এদের মিডিল মানে মিডিল মাঝের যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাকে বলা হচ্ছে দ্বন্দ্বের বাহু। তাহলে দ্বন্দ্ব মানে দুটো বল যদি একটা বস্তুর উপর সমান বিপরীত মুখে ক্রিয়া করে, তাহলে এই বল দুটোকে বলা হচ্ছে আমাদের দ্বন্দ্ব, ঠিক আছে। বলছে দ্বন্দ্বের বাহু বলতে কি বোঝে, বলছে দ্বন্দ্বের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাহলে এ একটা বল এ একটা বল, এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাকে বলা আছে দ্বন্দ্বের বাহু। দেখো এ আর এইটা, এটা তো আমি এই দিকেও আসতে পারতাম, এই দিকেও আসতে পারতাম, তাহলে এইগুলো তো ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতো, কিন্তু দুটো বলের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা হচ্ছে দ্বন্দ্বের বাহু। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে দ্বন্দ্বের বাহু কোনটা না এবি, এবি হচ্ছে দ্বন্দ্বের বাহু। বিষয়টা আশা করি ক্লিয়ার হলো, ঠিক আছে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে টর্ক কাকে বলে। দেখো টর্ক জানতে গেলে তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটু বল সম্পর্কে জানতে হবে, ফোর্স বা বল, সেটা একটু জানতে হবে। কি বলছে নিউটনের ফার্স্ট লটা কি বলেছিল বলতো, বলছে কোনো বস্তুর উপর বাহ্যিক যে লব্ধি প্রভাব ক্রিয়াশীল হলে বস্তুর কেবলমাত্র রৈখিক গতিবেগে সৃষ্টি হয়, সেই লব্ধি প্রভাবটাকে বলা হচ্ছে ফোর্স বা বল। নিউটনের ফার্স্ট ল। লব্ধি প্রভাব কেন বলছি, নিউটনের এমনি বাচ্চারা পড়েছে কি, ছোট ছেলেরা কি পড়েছে, বলছে কোনো বস্তুর উপর বাহ্যিক যে প্রভাব প্রয়োগ হলে বস্তুটার গতিবেগ সৃষ্টি হয়, অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। নিউটন বলছে ফার্স্ট লতে কি বলছে, বলছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে, এটাই বলছে নিউটনের ফার্স্ট ল। এই দেখো এটা একটা বস্তু মনে করো, এটা মনে করো একটা বস্তু, তাহলে এই বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে এই বস্তুটা চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। তাহলে মনে করে এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করলাম, কত বল প্রয়োগ করছি, 5 নিউটন। আমি ঠিক বিপরীত অভিমুখে একটা বল প্রয়োগ করছি, সেটা হচ্ছে 5 নিউটন। তাহলে বস্তুটার উপর কি হয়েছে, বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে, তো এইদিকে একটা বল প্রয়োগ হয়েছে, এইদিকে একটা বল প্রয়োগ হয়েছে, কিন্তু দুটো বল কি হচ্ছে বিপরীত মুখে এবং সমমানের। দেখো এইদিকে যদি 5 নিউটন, এইদিকে যদি 5 নিউটন একই বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তাহলে বস্তুটা কি হবে, এর কি ভেলোসিটি হবে মানে গতিবেগ হবে, হবে না। কারণটা কি, মনে করো তুমি দাঁড়িয়ে আছো, তোমার ডান হাতটা বাঁ হাতটা ধরে আমি টানছি 5 নিউটন বলে, আর বাঁ হাতটা ধরে তোমার মা টানছে 5 নিউটন বলে, তাহলে এইদিকেও 5 এইদিকেও 5, আমার কি মুভমেন্ট হবে মানে আমার কি ডিসপ্লেসমেন্ট হবে, আমি কি সরে যাব, সরবো না, কারণ আমার বাঁ দিকে যে বলটা কাজ করছে ডান দিকে সেই বল কাজ করছে, যার ফলে আমি স্থির থাকবো। তাহলে নিউটনের ফার্স্ট লটা কি বলেছিল, যে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। সেই ফর্মে যদি আসি, তাহলে এর উপর তো বল প্রযুক্ত হয়েছে, এইদিকে 5 এইদিকে 5, তাহলে কি গতিশীল হবে, হবে না। কেন না, লব্ধি বলটা 0, এইদিকে যে বলটা কাজ করে সেই বলটাকে আমরা +5 নিউটন ধরি, আর ঠিক বিপরীত মুখে যে বলটা কাজ করে সেটা -5 নিউটন বলি। তাহলে এই বস্তুর উপর লব্ধি বলটা কত না, +5 -5 সমান 0। তাহলে লব্ধি বল যদি 0 হয়ে যায় কোনো বস্তুর উপর, তাহলে কিন্তু বস্তু গতিশীল হবে না, বস্তু স্থির থাকবে। তাই নিউটনের ফার্স্ট লটার ভালো করে যদি তোমরা ডেফিনেশন লিখো, বড়রা যে ডেফিনেশনটা লিখে সেখানে অবশ্যই বলা আছে দেবী লব্ধি বল কোন বস্তুর উপর বাহ্যিক লব্ধি বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের পারফেক্ট ডেফিনেশন অফ ফার্স্ট ল অফ নিউটন মোশন। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বললাম, অর্থাৎ বাহ্যিক লব্ধি বল মানে বলছে এইদিকে 5 এইদিকে 5 হলে ওই বস্তু গতিশীল হবে না, ও স্থিরই থাকবে, বল প্রযুক্ত হলেও বস্তু স্থির থাকবে। তাহলে লব্ধি বল মানে কি, মনে করো এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে। এইদিকে তুমি মনে করো 10 নিউটন প্রয়োগ করলে, কি মনে করো 12 নিউটন বল প্রয়োগ করলে, আর এইদিকে 5, তখন কি হবে, বলছে এইদিকে 12 এইদিকে 5, তাহলে 12 কি করবে 5টাকে প্রথম কাটাবে, বাকি থাকবে যেটা কত না 12 - 5 সমান কত না সমান 7 নিউটন। এই 7 নিউটন বলটা বস্তুটাকে গতিশীল করবে। এই যে 7 নিউটন বলটা পেলাম, এইটা হচ্ছে লব্ধি বল। বিষয়টা ক্লিয়ার? তাহলে লব্ধি বল থাকলে বস্তু গতিশীল হয়, স্থির বস্তু, আর লব্ধি বল প্রযুক্ত না হলে স্থির বস্তু গতিশীল হবে না। বিষয়টা ক্লিয়ার? এরপর আসছি আমি ওই দ্বন্দ্বের দিকে বা টর্কের দিকে আসছি। দেখো তাহলে বল কিরকম ভাবে প্রযুক্ত হয়, এটা একটা যদি বস্তু হয়, বলছে কোনো বস্তুর উপর বাহ্যিক যে লব্ধি প্রভাব, এটা মনে কর একটা বস্তু,
বলছে এর উপর বাহ্যিক যে লব্ধি প্রভাব ক্রিয়াশীল হলে বস্তুর কেবলমাত্র রৈখিক গতিবেগ সৃষ্টি হয়, সেই লব্ধি প্রভাবটাকে বলা হচ্ছে ফোর্স বা বল। তাহলে ফোর্স বা বল অ্যাকচুয়ালি কি? বল জিনিসটা যে কোনো বস্তুর উপর বাহ্যিক যে লব্ধি প্রভাব ক্রিয়াশীল হলে বস্তুর কেবলমাত্র রৈখিক গতিবেগের সৃষ্টি হয়, সেই লব্ধি প্রভাবটাকে বলছে ফোর্স বা বল। বিষয়টা ক্লিয়ার? এরপর যেটা আসবো সেটা হচ্ছে টর্ক সম্পর্কে একটু দেখো। বলছে কোন বস্তুর উপর বাহ্যিক যে লব্ধি প্রভাব ক্রিয়াশীল হলে বস্তুর কেবলমাত্র বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি হয়, সেই প্রভাবটাকে বলা হচ্ছে টর্ক বা বিশুদ্ধ ঘূর্ণন। তাহলে টর্ক আর ফোর্স দুটোর মধ্যে পার্থক্য কি? বল কি? বলছে টর্ক সেটাও একটা বল, আর এমনি বল সেটাও একটা বল। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? বলছে যে বলটা বস্তুর কেবলমাত্র রৈখিক গতিবেগ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ফোর্স বা বল, আর যে বল বস্তুর কেবলমাত্র ঘূর্ণন গতি সৃষ্টি করে, মানে বাহ্যিক যে প্রভাব বস্তুর রৈখিক গতি সৃষ্টি করে, সেই বাহ্যিক প্রভাব সেই তাকেই বলা হচ্ছে আমাদের বল। বাহ্যিক যে প্রভাব বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আমাদের টর্ক বা আমাদের টাউ দিয়ে যেটাকে আমরা ডিনোট করি, পরে আসছি। তাহলে কি জানা যাচ্ছে যে রৈখিক গতির ক্ষেত্রে বলের যেটা ভূমিকা, অর্থাৎ যেটা প্রয়োগ করলে বস্তুর রৈখিক গতি সৃষ্টি হয় সেটাই তো বল। ঠিক ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্কের সেই ভূমিকা। তাহলে টর্কের ভূমিকাটা ঘূর্ণন গতির ক্ষেত্রে একই। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে যার প্রভাবের ফলে বস্তুর রৈখিক গতি সৃষ্টি হয়, ঠিক সেম সিস্টেম যার প্রভাবের ফলে বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে টর্ক। যার প্রভাবের ফলে বস্তুর রৈখিক গতি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বল। তাহলে টর্ক সেটাও বল, আর রৈখিক গতি সৃষ্টি করে যে সেও বল। দুটো বল ভিন্ন, একটু আলাদা। যে বলটা বস্তুর রৈখিক গতি সৃষ্টি করে সেই বলটাকে বলছে রৈখিক গতির বল, আর যে বলটা বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে টর্ক। ঠিক আছে? তাহলে টর্ক প্রযুক্ত হলে বস্তুর কি হয়? বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি হয়, অর্থাৎ যার ফলে বস্তুর বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে টর্ক। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, এই জন্য টর্ককে বলা হচ্ছে ঘূর্ণন প্রতিরূপ। তাহলে টর্কটাকে কি বলা হয়? টর্কটাকে বলা হচ্ছে বলের ঘূর্ণন প্রতিরূপ। যত বেশি ফোর্স তত বেশি কি হয়? রৈখিক গতি। আমরা একটা বস্তুকে, মনে করো তুমি সাইকেলে দিয়ে দাঁড়িয়ে আছো, আমি ঠেললাম পিছন দিক থেকে সামনের দিকে। কোন দিকে ঠেলছি? তুমি সাইকেলে দাঁড়িয়ে আছো, তোমার পিছনটা ধরেছি, সামনের দিকে ঠেলছি। যত বেশি ঠেলে যাবো, অর্থাৎ যত বেশি বল প্রয়োগ করবো তত কি হবে? তোমার রৈখিক গতিবেগ সৃষ্টি হবে। তাহলে যত বেশি বল তত বেশি রৈখিক গতি। ঠিক সেম সিস্টেম, একটা বস্তুকে যদি ঘোরাতে চাই তাহলে যত বেশি টর্ক। টর্ক মানে কি? যে বলটা বস্তুকে ঘুরতে সাহায্য করে সেই বলটাকে বলা হচ্ছে টর্ক। তাহলে যত বেশি টর্ক তত বেশি ঘূর্ণন, আর যত বেশি বল তত বেশি বস্তুর রৈখিক গতিবেগ। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। তাহলে টর্ক আর রৈখিক গতিবেগ সৃষ্টি করার জন্য যে প্রভাবগুলো একই। দুটো জিনিসই কিন্তু একই, পার্থক্য কিছুই নেই। একটা প্রভাব কি করে না, একটার প্রয়োগের ফলে কি হয়? বস্তুর রৈখিক গতি সৃষ্টি হয়। যেটার প্রয়োগের ফলে বস্তুর রৈখিক গতি সৃষ্টি হলো সেটাই হচ্ছে বল। আর একটা প্রয়োগের ফলে বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি হয়, যার ফলে যে প্রয়োগের ফলে বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি হয় সেটাই হলো টর্ক। একই জিনিস, টর্কও বল ওটাও বল। ঠিক আছে? টর্কটা কি না, টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। টর্ক কি অ্যাকচুয়ালি না, টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ টর্ক কি সেটা একটু দেখো। টর্ক কি সেটা একটু দেখো। প্রথম টর্ক, যেটাকে আমরা টাউ দিয়ে ডিনোট করি। ঠিক আছে? তাহলে টর্ক মানে দ্বন্দ্বের যে কোনো একটা বাহু। এই যে বলছিলাম দ্বন্দ্ব মানে কি? একই বস্তুর উপর দুটো বিপরীত অভিমুখে সমমানের ক্রিয়াশীল বল যুগ্মটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব। বলছে টর্ক কি? বলছে টর্ক হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান। আচ্ছা, এইদিকে যে বলটা কাজ করছে কত? এফ। এইদিকে যে বলটা কাজ করছে কত? সেটাও এফ। তাহলে টর্ক মানে কি? বলছে যে কোনো একটা বলের মান। তাহলে দ্বন্দ্বের, এটা একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান টর্ক আমরা কি দিয়ে ডিনোট করি? টাউ দিয়ে ডিনোট করি। কেমন টাউটা? এরকম দেখতে। এটা হচ্ছে টাউ। ঠিক আছে? টর্কের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা কি বলছে? ওই যে টর্ক মানে কি? বলছে দ্বন্দ্বের যে কোনো একটা বল। তাহলে এটা এফ, এটাও এফ। তাহলে দ্বন্দ্বের দুটো বল আছে, তাহলে যে কোনো একটা বল মানে একটা বল এফ নিলাম। আর দ্বন্দ্বের বাহুর গুণফল। ঠিক আছে? তাহলে এটার সঙ্গে দ্বন্দ্বের যে বাহু মানে কি? বলছে দ্বন্দ্বের দুটো বল, ওই দুটো বলের লম্ব দূরত্ব, এটাকে হচ্ছে দ্বন্দ্বের বাহু। তাহলে এই বাহুটা কত? এবি। এখান থেকে বলবো এবি, মানে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি। ঠিক আছে? এখন এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে আমি কি লিখতে পারি? টাউ সমান কত? এফ আর। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টর্কের রাশিমালা। তাহলে এইটা হচ্ছে আমাদের টর্কের রাশিমালা। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারলে? তাহলে টর্ক আমরা টাউ দিয়ে ডিনোট করি, টাউ সমান কত? এফ ইন্টু আর। আচ্ছা, টর্কের যদি ভেক্টর টর্ক কি
আর একটা জিনিস দেখো যে টর্ক কি না ফোর্স ইন্টু এদের মধ্যে বাহুদের লম্ব দূরত্ব। এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি কি না ডিসপ্লেসমেন্ট, মানে এটা সরণ অ্যাকচুয়ালি। তাহলে যদি সরণ হয়, সরণ কি ভেক্টর রাশি, আর এফটা কি, এফটা হচ্ছে ফোর্স, এটাও কি ভেক্টর রাশি। আমরা জানি দুটো ভেক্টর রাশির গুণফল সবসময় কি হয় না ভেক্টর হয়। বিষয়টা মনে পড়ছে, দুটো ভেক্টর রাশির গুণফল যদি ভেক্টর হয় তাহলে টাও কি না টাও হচ্ছে একটা ভেক্টর রাশি, যার ফলে এফ ক্রস আর এটা এটা ভেক্টর রাশি। ঠিক আছে, দুটো ভেক্টর রাশির ক্রস প্রোডাক্ট সবসময় কি হয়, মানে গুণফল সবসময় কি হয় ভেক্টর হয়। তাহলে এইটা হচ্ছে টর্কের ভেক্টর রূপ। তাহলে এইটা হচ্ছে টর্কের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, আর এইটা হচ্ছে টর্কের ভেক্টর রূপ। টাউ সমান কত এফ ডট আর অথবা এফ ক্রস আর, এটা হচ্ছে টর্কের আমাদের ভেক্টর রূপটা। ঠিক আছে, আচ্ছা টর্ক যদি একটা ভেক্টর রাশি হয়, কেন ভেক্টর রাশি হলো বলি বুঝতে পারলে? টর্ক সমান কি না দ্বন্দ্বের যে কোনো একটা বল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব, মানে যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট। এখন লম্ব দূরত্ব যদি আর হয়, যে কোনো একটা বল যদি এফ হয়, তাহলে আমি লিখতে পারি টাউ সমান কত এফ ক্রস আর। দুটো ভেক্টর রাশি গুণফল সবসময় কি হয় ভেক্টর হয়, তাহলে টর্ক হচ্ছে একটা ভেক্টর। টর্ক যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে টর্কের নিশ্চয়ই একটা অভিমুখ থাকবে। টর্কের অভিমুখ কিভাবে বার করবো সেটা একটু দেখো। এটা এফ বল প্রয়োগ করা হয়েছে, এটাও এফ বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এটা এ, এটা বি। তাহলে এ বি হচ্ছে বাহু। ঠিক আছে, দ্বন্দ্বের বাহু হচ্ছে। এখন একটা জিনিস দেখো যে টর্কের যে অভিমুখ সেটা বলতে গেলে, প্রথম টর্কের অভিমুখ বলতে গেলে কি বলবো, বলছে একটা ডান পাকের স্ক্রুকে বস্তুর ঘূর্ণনের দিকে ঘোরালে স্ক্রুটার অগ্রভাগ যেদিকে যায় টর্কের অভিমুখ সেই দিকে হয়। বিষয়টা একটু দেখো কি বলছে। বলছে এই হচ্ছে একটা বস্তু, মনে করো এটা একটা বস্তু। এই বলছে এই বস্তুটার উপর যদি সমান এবং বিপরীত মানে, এই বস্তুটার উপর যদি আমি সমান এবং বিপরীত মানে এইভাবে এখানে রাখলাম, এইভাবে বল প্রয়োগ করছি কোন দিকে, এইদিকে। দেখো কোন দিকে বল প্রয়োগ করছি, এইদিকে বল প্রয়োগ করছি। ঠিক আছে, এইদিকে। অর্থাৎ এই বস্তুটাকে যদি এইভাবে ঘোরাই, এইভাবে ঘোরাই, দেখো সমমানের বল প্রয়োগ করছি, এদিকেও এ আর এইদিকেও এ। তাহলে এইভাবে যদি ঘোরাই, একটা স্ক্রু মনে করা আছে, এখানে একটা স্ক্রু আটা আছে, সেই স্ক্রুটাকে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে ঘোরাচ্ছি। তাহলে এইভাবে যদি ঘোরাই তাহলে কি পাবো, মানে কোন দিকে ঘোরাচ্ছি স্ক্রুটাকে, এইদিকে, এইদিকে ঘোরাচ্ছি। তাহলে স্ক্রুটাকে যদি এইভাবে ঘোরাই তাহলে স্ক্রুটা কি হবে, বেরিয়ে আসবে তো, মানে খুলে আসবে। স্ক্রুয়ের অগ্রভাগটা কোন দিকে যাবে, সামনের দিকে এগোবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের টর্কের অভিমুখ। বিষয়টা ক্লিয়ার? কোথায় একটা স্ক্রু মনে করেন আটা আছে, সেই স্ক্রুটাকে আমি ঘুরাচ্ছি, ঘুরিয়ে খুলছি। তাহলে যত আমি ঘুরাবো তত স্ক্রুয়ের অগ্রভাগটা কোন দিকে আসবে, সামনের দিকে। তাহলে এইটা হচ্ছে আমাদের টর্কের আমাদের ডাইরেকশন বা অভিমুখ। সেটা কি বলছে, বলছে একটা ডান পাকের স্ক্রুকে, ঠিক আছে, একটা ডান পাকের স্ক্রুকে বস্তুর ঘূর্ণনের দিকে, মানে বস্তু যেদিকে ঘুরছে, একটা ডান পাকের স্ক্রুকে বস্তুর ঘূর্ণনের দিকে ঘোরালে স্ক্রুটার অগ্রভাগটা যেদিকে অগ্রসর হয় টর্কের অভিমুখ বা ডাইরেকশন সেই দিকে হয়। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, টর্ক তাহলে কি একটা না, টর্কের যেহেতু একটা ডাইরেকশন আছে, তাহলে এটাকে যদি এই দিকে ঘোরাই তাহলে কি হবে, স্ক্রুটা সামনের দিকে খুলে আসবে, তাহলে ডাইরেকশনটা তখন এইদিকে হবে। আচ্ছা, এই স্ক্রুটাকে যদি এই দিকে ঘোরাই তখন কি হবে, ডাইরেকশনটা কি হবে, অর্থাৎ বস্তুটা উপর মনে করে একটা বল প্রয়োগ করেছি, যে কিভাবে বল প্রয়োগ করছি, এইভাবে আমি এইভাবে বল প্রয়োগ করছি। এইভাবে বল প্রয়োগ করলে কি হবে, স্ক্রুটা আঁটবে, আঁটবে মানে কোন দিকে যাবে, ভিতর দিকে যাবে। অর্থাৎ বিপরীত মুখে যদি ঘোরাই তাহলে কি হবে, টর্কের ডাইরেকশন কোন দিকে হয় না, সেই দিকে বিপরীত দিকে হবে, মানে ভেতরের দিকে হবে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি একটা বস্তুকে ঘোরাই, এই দিকে যদি ঘোরাই তাহলে কি হবে না, স্ক্রুয়ে আমাদের টর্কের ডাইরেকশনটা কোন দিকে হবে, পিছনের দিকে হবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একটা স্ক্রুকে ঘোরাই তাহলে স্ক্রুয়ের অগ্রভাগটা সামনের দিকে আসবে, মানে আমার দিকে আসবে। এক্ষেত্রে টর্কের ডাইরেকশন বা অভিমুখ কি হবে, সামনের দিকে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। তাহলে টর্ক কি না, টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ দুটো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মানে ওদের মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফল, সেটা হচ্ছে টর্ক। তাহলে টর্ক যেহেতু দুটো বিপরীত, টর্ক যেহেতু দুটো ভেক্টর রাশির গুণফল, তাহলে টর্ক নিজে একটা ভেক্টর রাশি, তার টর্কের তো মান একটা থাকবেই, আর টর্কে একটা ডাইরেকশন থাকবে। ঠিক আছে, টর্ক যেহেতু ভেক্টর রাশি, কেমন ভেক্টর রাশি এমসিকিউ পড়ে যে টর্ক কি প্রকৃতির ভেক্টর রাশি, না টর্ক হচ্ছে অক্ষীয় ভেক্টর। কেন অক্ষীয় ভেক্টর, বলছে টর্ক একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরে। মনে কর এটার উপর আমি একটা পেরেক, ছোট্ট একটা পেরেককে আমি পিঠে দিয়েছি, পিঠে দিয়ে যদি আমি এটা ঘোরাই তাহলে এইভাবে ঘুরবে তো। তাহলে এই যে পেরেকটাকে অক্ষ করে ঘুরছে, এই জন্য টর্ককে বলছে অক্ষীয় ভেক্টর। তাহলে টর্ক কোন প্রকৃতির ভেক্টর, টর্ক হলো অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, এর মানেটা কি, অক্ষীয় ভেক্টর মানে কি, বলছে এর মানে হচ্ছে টর্কের অভিমুখ ঘূর্ণন অক্ষ বরাবর। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তাহলে আজকে এটুকুই তোমাদের, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে যে টর্ক জিনিসটা কি, এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি। আচ্ছা, টর্ক সম্পর্কে দুটো ছোট জিনিস জেনে নাও, যে টর্ক কেবলমাত্র বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করে। বলিয়ে দিলাম একটু আগে যে বাহ্যিক যে প্রভাব বস্তুর ঘূর্ণনের সৃষ্টিতে সাহায্য করে তাকে হচ্ছে টর্ক।
আর বাহ্যিক যে প্রভাব বস্তুকে রৈখিক গতিবেগ সৃষ্টি করে তাকে হচ্ছে বল। তাহলে টর্ক আর বল একই জিনিস, নতুন কিছু নয়। যে বলটা বস্তুকে ঘোরায় সেই হয়ে গেল টর্ক, আর যে বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যে প্রভাবটা, সেই প্রভাবটাই হচ্ছে আমাদের বল। আচ্ছা, টর্ক হলো বলের ঘূর্ণন প্রতিরোধ। কেন ঘূর্ণন প্রতিরোধ বলা হচ্ছে বলের? বলছে এই বলটা, বলছে যে বলটা বস্তুকে ঘোরাতে সাহায্য করে সেই বলটাই তো টর্ক। তাহলে টর্ক অ্যাকচুয়াল কি না, বলের ঘূর্ণন প্রতিরূপ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে। এরপর যেটা যাবো সেটা হচ্ছে টর্কের, একটু দেখো যে টর্ককে আমরা টাউ দিয়ে ডিনোট করি, টাউ সমান কত, এফ আর, এটা তো এফ ক্রস আর। এখন দেখো এর একটু ইউনিট বের করে নাও। আচ্ছা, টর্কের ইউনিট কি হবে? যদি এসআইতে যাই তাহলে কি হবে? ফোর্সের জন্য কি লিখবো? নিউটন। আর এটা কি? এটা হচ্ছে মিটার, ঠিক আছে? এটাই তো আর, এটা তো আর, তাহলে এটা হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার, এটা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি কি হবে? সিজিএস পদ্ধতি হবে ডাইন সেমি। আচ্ছা, এপিএস পদ্ধতি কি হবে? এপিএস পদ্ধতি যেটা হবে সেটা হচ্ছে পাউন্ডাল, POUNDAL, পাউন্ডাল ফুট, ঠিক আছে? এটা। আর যদি আমি ডাইমেনশনের দিকে যাই তাহলে এগুলো হচ্ছে ইউনিট, টর্কের ইউনিট এসআই পদ্ধতিতে। টর্ক সমান কি? টাউ সমান কত, এফ ইন্টু আর। তাহলে এফ এর জন্য নিউটন, এফ মানে কি ফোর্স, আর মানে কি ডিস্টেন্স, তাহলে নিউটন মিটার। সিজিএস পদ্ধতি কি হবে? ডাইন সেন্টিমিটার। এপিএস পদ্ধতিতে পাউন্ডাল ফুট। বিষয়টা ক্লিয়ার? এবার এদের যদি বলি যে এর মাত্রা কি হবে, ডাইমেনশন মাত্রা, মাত্রা মানে কি ফোর্সের মাত্রা। তাহলে আমরা কি পেলাম একটা জিনিস দেখো, ফোর্সের মাত্রা, ফোর্সের মাত্রা কি হবে? mLT⁻², এটা হচ্ছে ফোর্সের মাত্রা। আচ্ছা, এর সঙ্গে আর ছিল, আরটা কি? আরটা হচ্ছে রৈখিক দূরত্ব, এর জন্য কি হবে? এল হবে। তাহলে আলটিমেট কি পাবো? mL²T⁻², এটা হচ্ছে ডাইমেনশন অফ আমাদের টাউ। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, টর্কের ডাইমেনশন কার সঙ্গে সমান, এরকম একটা এমসিকিউ দেয়। আমরা জানি যে W সমান Fs, মনে পড়ছে? মানে কৃতকার্য, কার্য সমান কি? বল ইন্টু সরণ। দেখো কার্যের ক্ষেত্রে কি পাচ্ছিলাম? বলের জন্য কি mLT⁻², আর সরণের জন্য কি পাচ্ছিলাম? এল পাচ্ছিলাম। তাহলে mL²T⁻², এটা কার ডাইমেনশন? না, এটা ডাব্লিউ, ওয়ার্ক কৃতকার্যের ডাইমেনশন। তাহলে ডাইমেনশনের দিক থেকে ওয়ার্ক যা হবে তাও তাই হবে। তাহলে টর্কের ডাইমেনশন কার ডাইমেনশনের সঙ্গে সমান? না, টর্কের ডাইমেনশন অবশ্যই কার সঙ্গে সমান? না, টর্কের ডাইমেনশন কৃতকার্যের ডাইমেনশনের সঙ্গে সমান। টর্কের মাত্রা এবং একক দুটোই কিন্তু কৃতকার্যের সঙ্গে সমান। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে।